আমি চাই না কারোর জীবনে আসলে এমন ঘটনা ঘটুক। আপনার একটা ভুলের জন্য জাপান আসার স্বপ্ন একদম ধ্বংস হয়ে যাবে। কি দোষ ছিল ওই 200 জন স্টুডেন্টের? তারা কেন জাপানে আসতে পারলো না? আসসালামু আলাইকুম, জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। সবাই কি আসলে জাপানে আসতে পারে? জাপানে আসার জন্য তো শত শত স্টুডেন্ট স্বপ্ন দেখতেছে, কিন্তু দিন শেষে কতজন স্টুডেন্ট জাপানে আসতে পারতেছে বাংলাদেশ থেকে? এটা কি কখনো আপনারা খোঁজ নিয়ে দেখছেন? কতজন স্টুডেন্ট নীরবে চোখের পানি ফেলে জাপানে আসার স্বপ্নটাকে কবর দিছে? ভাই, বিদেশে লেখাপড়া করতে আসা কিন্তু এক একটা স্টুডেন্টের জন্য স্বপ্নের বিষয়। বাংলাদেশ থেকে হাজারো স্টুডেন্ট কিন্তু জাপানে আসতে চাই, কিন্তু কতজন আসতে পারবে বা কতজন আসতে পারতেছে? আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, অতি বাস্তব। এর থেকে বাস্তব মনে হয় আর কোনো কিছু হয় না। আমি নিজে সাক্ষী। আপনি নিজে কি কখনো ভেবে দেখেছেন আপনি জাপানে আসার জন্য এত পরিশ্রম করতেছেন, এত স্ট্রাগল করতেছেন, কিন্তু দিন শেষে আপনি জাপানে আসতে পারবেন কিনা? সবাই জাপানে আসতে পারবে কি পারবে না, এবং 200 জন স্টুডেন্ট কিভাবে জাপানে আসার স্বপ্নটা তারা কবর দিয়েছে, একটা বাস্তব ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং কিছু দিক নির্দেশনা আমি ভিডিও শেষে দিব, অবশ্যই সেইটা আপনার কাজে লাগবে। আর আপনি যদি নতুন জাপানে আসতে চান, অবশ্যই সেই দিক নির্দেশনা আপনার ফলো করা উচিত বলে আমি মনে করি। দেখেন, গল্পটা হচ্ছে আমার সাথে কিছুটা জড়িত। আমি যখন জাপানিজ ভাষা শেখা শুরু করলাম, তখন আমরা প্রায় একসাথে 24 থেকে 30 জন মতো হবে, সঠিক মনে পড়তেছে না, অনেক আগের কথা। তো একসাথে আমরা কোচিং শুরু করলাম। কোচিং শুরু করতে করতে মোটামুটি যখন 3 মাস বা 3.5 মাস হয়ে গেল, তখন এজেন্সি থেকে সবাইকে বলল যে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম না, আমার কিছু কাগজপত্রের জন্য। তো আমার কয়েকটা বন্ধু বান্ধব তারা অ্যাপ্লিকেশন করলো এপ্রিল সেশনে। যে 24 কি 30 জন একসাথে পড়তাম, তাদের ভিতর থেকে 4-5 জন মতো অ্যাপ্লিকেশন করলো এপ্রিল সেশনের জন্য। আর আমরা বললাম যে আমরা মোটামুটি জুলাই সেশনে অ্যাপ্লিকেশন করব। আমি জুলাই সেশনে অ্যাপ্লিকেশন করছিলাম। আমার সাথে মোটামুটি আমাদের আরও বন্ধু বান্ধব ছিল 4-5টা। তো তারা আমরা সাইতামার একটা স্কুলে অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পর দুঃখের বিষয় কি জানেন? আমরা 11 জন অ্যাপ্লিকেশন করছিলাম, আমাদের 11 জনেরই সিওই রিজেক্ট হয়েছিল। মানে আপনি কি একটা জিনিস কল্পনা করে দেখছেন কখনো? আমরা কি কখনো কল্পনা করেছিলাম যে আমরা প্রথমে জাপানে অ্যাপ্লিকেশন করব, আমাদের সিওই আসবে না? আমরা তো মনে হয় না স্বপ্নেও ভাবছি যে আমাদের সিওই আসবে না। আমাদের তো একটা আশা ছিল, বুক ভরা আশা ছিল যে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন করব, এক চান্সে জাপানে চলে যাব। এটা আসলে সবাই ভাবে, কিন্তু দিন শেষে কতজন সাকসেসফুল ভাবে জাপানে আসতে পারে এটা কিন্তু কেউ খোঁজ খবর রাখে না। তো খুবই হতাশ। পাশাপাশি জুলাই সেশন এবং এপ্রিল সেশন মিলে আমরা যে 24 বা 30 জন ছিলাম, সবাই অ্যাপ্লিকেশন করলাম। সেইখান থেকে 4 জন, সম্ভবত 4 জন সিওই পাইলো, আর বাকি 26 জন কি 20 জন মতো সিওই পাইলো না। ওই আমাদের সাথে আরো প্রায় 200 জন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছিল ওই এজেন্সি থেকে, টোকিওতে, তারপর টোকিওর আশেপাশে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করছিল। শুধু টোকিওতে যে ফুজি ইন্টারন্যাশনাল স্কুল আছে আর হিউম্যান একাডেমি নামে একটা স্কুল আছে সম্ভবত, এইখানে মোটামুটি 56 জন বা 54 জন করে দুইটা ব্যাচে দেখলাম অ্যাপ্লিকেশন করলে, দুইটা স্কুলে। আর আমরা সাইতামাতে অ্যাপ্লিকেশন করলাম মোটামুটি 11 জন। তো সব মিলাই প্রায় 200 জন অ্যাপ্লিকেশন করলাম টোকিওর ভিতরে, যাদের ভিতর থেকে মাত্র সিওই আসলো 6 জনের। এটা অতি বাস্তব কথা। এখন আপনি বলতে পারেন যে টোকিওতে অ্যাপ্লিকেশন করলে কি আসলে সিওই আসে না? হ্যাঁ, আসে। অনেক এজেন্সির সিওই আসে, তারা 5-6টা ফাইল অ্যাপ্লিকেশন করে, সেখান থেকে 4টা 5টা অনেক সময় 6টাও তারা সিওই পায়। কিন্তু আমাদের এজেন্সিটা আসলে এমন ছিল যে তারা স্টুডেন্টের জীবন নিয়ে খেলা করেছে। আমরা ওই যে 24 বা 30 জন
বন্ধু বান্ধব যারা ছিলাম একসাথে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করছি, তাদের ভিতর থেকে মাত্র 6 জন কি 7 জন জাপানে আসছি, আর বাকি 20 বা 23 জন এখনো পর্যন্ত বাংলাদেশে আছে। আপনি কি কখনো কল্পনা করেছেন, বা আমরা কি কখনো কল্পনা করেছি যে একসাথে আমরা পড়াশোনা করছি, সবার স্বপ্ন তো জাপানে আসা, সবাই একসাথে জাপানে আসবো, বিভিন্ন ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু দিন শেষে তাদেরকে রেখে আমাদের এখানে চলে আসতে হয়েছে। এইটা তো বাদ দিলাম, যখন রিজেক্ট হইলাম, রিজেক্ট হওয়ার পর এজেন্সি যে কাহিনীগুলো করছে সেগুলোর কথা তো আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। আমাদের বলছে পরের সেশনে অ্যাপ্লিকেশন করে দিবে, দেয়নি। বলছে তারপরের সেশন, সেটাও দেয়নি। বলছে তারপরের সেশন, সেটাও দেয়নি। এইভাবে যখন 1 বছর সবাইকে ঘোরাইছে, দেন সবাই সেখান থেকে ফাইলপত্র অনেকে তুলে নিয়ে আসছে, অনেকে আবার স্বপ্ন দেখছে যে না, স্টুডেন্ট ভিসায় না, অন্য কোনো ভিসাতে যাবে। তো দিন শেষে ওই 30 জনের ভিতরে আমরা 6-7 জন জাপানে আসলাম, আর বাকি যে স্টুডেন্টগুলো রইলো তারা বাংলাদেশে থাকলো। আর টোটাল যে প্রায় 200+ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছিল, ওই 200 জনের ভিতর থেকে সর্বোচ্চ 10 থেকে 15 জন জাপানে আসতে পারছে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি যখন নতুন এজেন্সির কাছে যাবেন, তখন এজেন্সিগুলো আপনার সাথে খুবই মিষ্টি মিষ্টি কথা বলবে, অতি বাস্তব কথা। কিন্তু যখন আপনি রিজেক্ট হয়ে যাবেন, ওই সেম মানুষগুলোর ব্যবহার আচরণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রথমে তারা কেমন ব্যবহার করেছিল, আর আপনি যখন বিপদে পড়ছেন তখন আপনার সাথে কেমন ব্যবহার করছে। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু স্ট্রাগল করেছে, জাপানিজ ভাষা শিখেছে, তাদের অর্থ নষ্ট করেছে, তাদের সময় নষ্ট করেছে, কিন্তু দিন শেষে তারা আসলে কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। আপনি নতুন অ্যাপ্লিকেশন করতেছেন, আপনি নতুন ভাষা শিখতেছেন, আপনারও কিন্তু স্বপ্ন আছে, আপনার ইচ্ছে জাপানে আপনি আসবেন, কিন্তু দিন শেষে আপনি আসতে পারবেন কি পারবেন না, এটা কি গ্যারান্টি দিতে পারবেন? আপনার এজেন্সি বলবে 100% সিওই, 100% ভিসা, কিন্তু যখন সময় আসবে তখন বুঝতে পারবেন যে 100% সিওই। বিশেষ করে বিপদে তারা পড়বেন যারা এজেন্সির মাধ্যমে যত ফেক ডকুমেন্ট আছে সব সাবমিট করতেছেন। আর বিশেষ করে যাদের ফেক ডকুমেন্ট আছে তারা যদি আবার টোকিওতে অ্যাপ্লিকেশন করেন, যদি লাকটা আপনার খুব ভালো হয় আপনার সিওই আসবে, কিন্তু যদি আপনার লাকটা একটু খারাপ হয় তখন কিন্তু আপনার টোকিও থেকে সিওই আসবে না। আর ম্যাক্সিমাম এজেন্সি চিন্তা করে তাদের ব্যবসা, তাদের জাপানিজ যে কয়টা স্কুলের সাথে ব্যবসা আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে বলবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে দিবে না, বলবে যে না এখানে অ্যাপ্লিকেশন করো, এখানে সিওই আসবে না, আসলে আমি বুঝবো, তুমি অ্যাপ্লিকেশন করো। কিন্তু যখন আপনার সিওইটা আসবে না তখন তারা আপনাকে মানুষ বলে মনে করবে না। তো আমি হঠাৎ করে আজকে ভাবতেছি যে আমরা কতজন স্টুডেন্ট একসাথে জাপানের স্বপ্ন দেখছিলাম, আর কতজন আসলে জাপানে আসতে পারছে। ভাই, স্বপ্ন ভাঙার কষ্টটা কতটা হতে পারে এটা যাদের ভাঙছে তারাই বুঝতে পারবে। আমি হয়তোবা তাদের কষ্টটা ওইভাবে অনুভব করতে পারতেছি না, কিন্তু দিন শেষে আমারও কষ্ট লাগে যে একসাথে এতগুলো মানুষ আমরা একটা স্বপ্ন দেখছিলাম, সেখানে মাত্র কয়েকজন তাদের স্বপ্ন পূরণ করতে পারছে, বাকি মানুষগুলো পারেনি। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এখন যারা নতুন জাপানে আসতে চাচ্ছেন তাদের কাছে কয়েকটা বিষয় আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আর মোটামুটি আমি সব ভিডিওতে কম বেশি বলি, তারপরে আবারও বলতেছি, আপনি অ্যাপ্লিকেশন করার আগে অন্ততপক্ষে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন, কোন স্কুলে অ্যাপ্লিকেশন করবেন, কোন ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করবেন, আপনি কোথায় অ্যাপ্লিকেশন করলে আপনার সিওইটা আসতে পারে, কোন ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করলে আপনার সিওইটা আসতে পারে, এবং কোন ইমিগ্রেশনে সিওই রেশিওটা আসলে ভালো বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করলে, এই জিনিসটা খোঁজখবর রাখবেন। এজেন্সি কি বললো না বললো, এজেন্সির স্যার আপনার খুব প্রিয়, এজেন্সি আপনাকে খুব ভালোবাসে, দিন শেষে বাসটা কিন্তু ওখান থেকেই খাবেন। আর আপনার ডকুমেন্টসটা সবসময় ঠিক রাখবেন। আমি তো বারবার বলি যে দরকার হলে 1 বছর পরে জাপানে আসেন, কিন্তু ভুয়া ডকুমেন্টসে
অ্যাপ্লিকেশন করেন না, ধরা খেয়ে যাবেন, বড় ধরনের একটা ধরা খেয়ে যাবেন। আর যাদের নিতান্তই নেই, তাদের স্বপ্ন জাপানে আসা, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে তাদের কাছে অনুরোধ করব, কিছু কিছু ইমিগ্রেশন রয়েছে যেখানে আপনার সিওইটা ভালো আসে। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব যে কোন কোন ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করলে সিও রেশিওটা ভালো। তো সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে আপনার সিওইটা অন্তত পক্ষে আসবে। আপনারা বাংলাদেশে আছেন, বাস্তবতা এখনো পর্যন্ত বোঝেননি। আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মনে হবে যে জাপানটা আসলে অনেক সহজ, কিন্তু আমরা যে কতটা স্ট্রাগল করে জাপানে এসেছি সেটা কেউ বুঝবে না। যাদের এক চান্সে সিওই আসে, ভিসা পায়, তারা আসলে ভিসার মূল্যটা বোঝে না। কিন্তু যারা একবার রিজেক্ট হয়ে ভিসা পায়, তারা আসলে বুঝে যে জীবনে আসলে স্ট্রাগল কতটুকু। আচ্ছা, এই যে সিওইটা রিজেক্ট হলো, এখানে কি আমার কোনো দোষ, আমার কোনো ঘাটতি ছিল? অবশ্যই না। এটা সম্পূর্ণ এজেন্সির একটা দোষ। কারণ আমি ব্যক্তিগত যদি আমার কথা বলি, আমি এজেন্সিকে বলছিলাম যে আমার যে লিগাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেন। কারণ আমাদের আল্লাহর রহমতে বড় ধরনের একটা ব্যবসা আছে, পাশাপাশি আমার বাবা একজন শিক্ষক, তারপরে মোটামুটি আমাদের যথেষ্ট অবস্থা আল্লাহর রহমতে ভালো। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে আমার রিয়েল ডকুমেন্টসগুলো দেন, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, তো সেইগুলো যদি আমি সাবমিট করতাম, আশা করা যায় ইনশাল্লাহ এক চান্সে আমি সিওই পাইতাম। কিন্তু এজেন্সি আমার কোনো কথা রাখেনি, তারা তাদের মতো কাজ করছে। দিন শেষে তাদের ভুলের মাসুল আমরা দিলাম। আপনার একাডেমিক মার্ক ভালো থাকতে পারে, আপনার জাপানিজ মার্ক ভালো থাকতে পারে, কিন্তু কিছু কিছু ভুলের জন্য, সেটা আপনার ভুলও হতে পারে অথবা এজেন্সির ভুলও হতে পারে। এখন সব ক্ষেত্রে আবার এজেন্সির দোষ দিলেও হবে না, কারণ আপনার ব্যাংক স্টেটমেন্ট নাই, আপনার অমুক সার্টিফিকেট নাই, তমুক সার্টিফিকেট নাই, আপনি এজেন্সির কাছে যাচ্ছেন, বানায় নিচ্ছেন, সেক্ষেত্রে তো ভাই এজেন্সির দোষ না, সেক্ষেত্রে আপনার দোষ। কিন্তু আপনার যখন অরিজিনাল ডকুমেন্টস থাকবে, সেটা এজেন্সি দিতে দিবে না, তখন তো সেটা অবশ্যই এজেন্সির দোষ হবে। এখানে একটা কথা আপনাদেরকে বলি, ধরেন আপনার কাছে 10 লাখ বা 11 লক্ষ টাকার একটা স্টেটমেন্ট রয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকাও আছে, কিন্তু এজেন্সি বলবে যে ওই স্টেটমেন্ট আসলে ভালো না। তখন আপনি ভাববেন এজেন্সির কাছ থেকে যদি আমি স্টেটমেন্ট দেখাই তাহলে মনে হয় আমার সিওই আসবে। না ভাই, আপনার যা আছে আপনি তাই দেখাবেন। আপনার যে স্পন্সর থাকবে, সেই স্পন্সরের লিগাল ইনকাম সোর্স আপনাকে বের করতে হবে। লিগাল ইনকাম সোর্স বের করে অ্যাপ্লিকেশন করেন, A to Z সব সত্য ডকুমেন্টস দেন, আপনার সিওই আসবেই আসবে ইনশাল্লাহ। এটা আমি বলে দিলাম। মিথ্যা তথ্য থেকে বের হয়ে আসেন। এখন কিন্তু জাপানের ইমিগ্রেশন বুঝে যে বাংলাদেশ থেকে সব থেকে মিথ্যা ডকুমেন্ট সাবমিট করা হয় বেশি, ফেক ডকুমেন্ট যেটাকে বলে। দেখেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভিয়েতনাম বলেন, তারা এক চান্সে ভিসা পায়, আমরা কেন পাই না? আপনি একদিন হিসাব করে দেখেন, এমন কোনো এজেন্সি নাই যেখান থেকে মোটামুটি 50টা, 100টা, 150টা ফাইল প্রত্যেকটা সেশনে জমা হচ্ছে না। বাংলাদেশে তো এজেন্সির অভাব নাই। নতুন এজেন্সি হইলেও মিনিমাম দেখবেন যে একটা সেশনে 15, 20টা, 30টা করে ফাইল জমা দিচ্ছে তারা। তো এত ফাইল জমা দিচ্ছে, কতজনের সিওই আসতেছে? সবাই তো বলে যে 100% সিওই রেশিও, কিন্তু দিন শেষে কি আসলে তাদের সিওই আসতেছে? একটু খেয়াল করে দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন। সুতরাং চোখ কান আপনাকে খোলা রাখতে হবে, এজেন্সির দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি সঠিক হন তাহলে আপনার ফাইলটাও সঠিক হবে। এজেন্সিকে বলবেন যে আমার ফাইলটা আমাকে দেখতে দেন, আমি দেখব যে আপনারা কি করছেন না করছেন। আপনার কাগজপত্র আপনি ঠিক করে তারপর অ্যাপ্লিকেশন করেন। তো সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ রইল, জাপানে আসার স্বপ্ন দেখতেছেন, ভালো কথা, প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে চোখ কান খোলা রেখে নিতে হবে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারোর উপরে আপনি ভরসা করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি নিজে যে সিদ্ধান্ত নেবেন, ভাববেন যে ওটাই সঠিক, দিন শেষে ভালো কোনো কিছু হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।